সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। শিপন হালদার, আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ। জি, আমরা শিরোনাম পড়ে এসে আপনার সাথে আলোচনা যাচ্ছি। এর মধ্যে জেনে নেব দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম। শুরুতেই জানছি প্রথম আলো শিরোনাম। তারা শিরোনাম করেছে অত্যাবশ্যকীয় সংস্কার শেষেই নির্বাচন, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। ব্যাংক থেকে লুট করা টাকা এখন খেলাপির খাতায়, বাংলাদেশ ব্যাংকের তথ্য। দৈনিক ইত্তেফাক, নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে নতুন ইসি কয়েকদিনের মধ্যে। সরকারের 100 দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। আগামী 2 বছরে অর্থনীতিতে 3 ধরনের ঝুঁকি থাকবে। দেশ পুনর্গঠনে প্রস্তুতির ডাক জাতীয় নাগরিক কমিটির। নির্বাচন নিয়ে কথা বলুন, সংস্কার পাশ কাটাবেন না, জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম 9 মাসে খেলাপি ঋণ বেড়ে দ্বিগুণ, ট্রাইব্যুনালে আজ দাঁড়াচ্ছে সাবেক 10 মন্ত্রী সহ 14 জন। শিরোনাম ছিল সমকালে। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, হিসাব মিলছে না চাওয়া পাওয়ার, অন্তর্বর্তী সরকারের 100 দিন। নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু, দ্রুত রোডম্যাপ। ব্যবসায় বড় বাধা, নিরাপত্তা ঝুঁকি, উচ্চ সুধার, আলোচনা সভায় ব্যবসায়ীরা। যুগান্তর, নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস। খেলাপি ঋণ 3.25 লাখ কোটি টাকা, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। বণিক বার্তা শিরোনাম দেখব, পাহাড়ে গ্যাস অনুসন্ধান দিয়ে শুরু করতে চায় পেট্রো বাংলা। পিএসসির নতুন খসড়া প্রস্তুত, সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনী রোডম্যাপ। দ্য ডেইলি স্টার, হ্যাভ পেশেন্স ফর ইলেকশন, ইউনূস আর্জেস পিপল ইন অ্যাড্রেস মার্কিং 100 ডেজ অফ ইন্টারিম গভর্নমেন্ট। এই ছিল আমাদের আজকের শিরোনাম। শিপন হালদার, আমরা এইমাত্র খবর পেয়েছি যে আপনি জানেন যে নারায়ণগঞ্জে একটি টিস্যু গোডাউনে আগুন লেগেছে। সেখানে 14টি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসের, এখনও নিয়ন্ত্রণে আসেনি। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আজমির নারায়ণগঞ্জ থেকে। তিনি আমাদের সঙ্গে যোগ দিবেন। আমরা বিষয়টি জেনে এসে তারপরে আমরা সব বিষয়ে আলোচনা করছি। দর্শক, আগেই জানিয়েছি যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের টিস্যু পেপার গুদামে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের মোট 14টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আজমির ইসলাম, তিনি যোগ দেবেন আমাদের সঙ্গে। আজমির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানতে চাই যে আগুনের বর্তমান পরিস্থিতি কি? আপনি সেখানটা রয়েছেন, আমাদেরকে জানাবেন। ফায়ার সার্ভিস কি বলছে? যে ফ্রেশ টিস্যু পেপার গুডাউন রয়েছে সেটিতে কিন্তু হঠাৎ করে আগুন লাগে। তারপরে কিন্তু এই মেঘনা যে ফ্রেশ গ্রুপের যে ফায়ার সার্ভিস আছে তারা প্রথমে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরে দেখা যায় যে দ্রুত আগুন আরো চারদিকে ছড়িয়ে পড়লে কিন্তু ফায়ার সার্ভিসকে তারা খবর দেয় এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে প্রায় 9টি আরো ইউনিট যোগ হয় এবং মোট 14টি ইউনিট এই গুডাউনের আগুন নিয়ন্ত্রণের কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন কিন্তু এখন নিয়ন্ত্রণে প্রায় 4 ঘন্টা এই আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। তো এই সার্বিক বিষয়ে আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের যে পরিচালক সালাউদ্দিন, তিনি আমাদেরকে জানিয়েছেন ভোরে হঠাৎই এই গুডাউনে আগুনের সূত্রপাত হয় এবং খবর পেয়ে তারা এই গুডাউনে তারা দ্রুত চলে আসে এবং নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করে এবং 14 ইউনিট কাজ করার পরে কিন্তু 4 ঘন্টা তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং এখন কিন্তু আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখনো পর্যন্ত কোনো হতাহত বা নিহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করতে পারেনি। তারা তদন্তের পর বিস্তারিত বলতে পারবে বলে জানিয়েছেন পরিচালক সালাউদ্দিন। ওলি আজমির, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। নারায়ণগঞ্জ থেকে টিস্যু পেপার গুডাউনে আগুন লাগার খবর জানাচ্ছিলেন সহকর্মী আজমির ইসলাম। যে আমরা সেই খবরটি একটু দেখে নিলাম এবং এই সাথে আপনার কাছে একটু আলোচনা যেতে চাই। পত্রিকার শিরোনাম ধরে আমরা শিরোনাম পড়ছিলাম, অনেকগুলো পত্রিকায় শিরোনাম আসছে যে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মহিউদ্দিন বলেছেন যে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু। আপনার মতামত জানতে চাই। দেখেন, আপনি প্রথমেই নারায়ণগঞ্জে যে আগুনের ঘটনাটি সরাসরি সহকর্মী আজমির ইসলাম বললেন, সেই জায়গা থেকে আমি একটু ব্যক্তিগত মতামত জানাতে চাই। দেখুন, আগুন বা অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে থাকে এবং বিশেষ করে
বাণিজ্যিক ভবনগুলোতে এবং কলকারখানায় আগুনের ঘটনা ঘটছে এবং প্রাণহানির ঘটনা ঘটছে। এতে আমাদের এক ধরনের বড় ধরনের ক্ষতি হচ্ছে, সে কর্মসংস্থান থেকে শুরু করে উদ্যোক্তা, উন্নয়ন সব কিছুতেই। আপনি দেখবেন যে বিল্ডিং যখন করা হয় তখন বিল্ডিং কোডের মধ্যেই কিন্তু ফায়ার প্রোটেকশন বা অগ্নি নির্বাপক ব্যবস্থা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ইনস্টলেশন করার কথা। আপনি দেখবেন যে বিল্ডিং কোডের মধ্যেই কিন্তু ফায়ার ডিজাইন বলে একটা কথা আছে। আপনি দেশের বাইরে যখন দেখবেন যে একটা বিল্ডিং যখন করা হয় তখন একটি ফ্লোর থেকে আরেকটি ফ্লোরে যেন আগুন ছড়িয়ে না পড়ে, একটি ঘর থেকে আরেকটি ঘরে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, সেই ধরনের নির্বাপক ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়। এবং বাংলাদেশের যে বিল্ডিং ম্যানেজমেন্টের যে অথরিটিগুলো রয়েছে, সেই অথরিটিগুলো যখন সেই ভবনগুলো নির্মাণ করা হয়, নির্মাণের সময় কিন্তু এই ফায়ার প্রোটেকশনের দিকে বিশেষ নজর দেওয়াটা খুবই জরুরি। যদিও আইনের মধ্যে রয়েছে, প্রয়োগ নেই। সুতরাং আমরা চাই এই অনুষ্ঠানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার এই ফায়ারের দিকে অবশ্যই নজর দিবে। কেননা আপনি দেখবেন যে প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু একটা অগ্নিকুণ্ড, কোথাও আগুন লাগলে সেখান থেকে ফায়ার ইমার্জেন্সি এক্সিট থাকে না। সুতরাং যখন আগুনটা নিচের তলায় লাগে তখন তাদের ছাদে গিয়ে আশ্রয় নিতে হয় এবং ধোঁয়ায় বা সাফোকেশনের কারণে কিন্তু সেখানে মৃত্যু ঘটছে এবং আতঙ্কের কারণে অনেকের ছাদ থেকে লাফিয়ে পড়ার ঘটনাও কিন্তু আমরা দেখেছি। সুতরাং অন্তর্বর্তী সরকারকে এই বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ এবং অগ্নি নির্বাপক ব্যবস্থার ক্ষেত্রে যেন কোনো গাফিলতি করা না হয়। নতুন যেসব ভবন বা কলকারখানা তৈরি হবে সেই জায়গায় নিয়ম বা নীতিমালা এবং ইনস্টলমেন্ট বা ইনস্ট্রুমেন্টের যে আধুনিকায়ন, সেই জায়গাটা নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে। একটু কঠোর নীতিমালা দরকার এবং অগ্নিকাণ্ডের যে ঘটনা নারায়ণগঞ্জে ঘটেছে, এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি আমরা জানাই। জি, অনেক অনেক ধন্যবাদ এই মেসেজটার জন্য। জি, আমরা যে বিষয়টা বলছিলাম এই বিষয়ে যদি একটু বলতেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস বলেছেন যে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু। দেখেন, এই কথাটি শুনলেই কিন্তু এক ধরনের নির্বাচনী আমেজ আমরা অনুভব করতে পারি। আমরা সবাই ভোট কেন্দ্রে যাব, আমাদের পছন্দের প্রার্থীকে আমরা আমাদের ইচ্ছে মতো ভোট দিতে পারবো এবং নির্বাচিত করতে পারবো। সুতরাং এই যে পরিবেশটা, এটা একটা স্বপ্নের পরিবেশ। কেননা গত 15-16 বছরে আমরা একদলীয় শাসন দেখেছি, সেখানে নির্বাচনের নামে এক ধরনের প্রহসন দেখেছি, তামাশা দেখেছি। সেই জায়গা থেকে আমরা ভোট কেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবো, এই যে নিশ্চয়তা অন্তর্বর্তী সরকার দিচ্ছে, এটাকে সাধুবাদ জানাই। কিন্তু এর আগের যে পদ্ধতিগুলো বা পদক্ষেপগুলো দরকার, যে নির্বাচনী ট্রেন শুরু করেছে কিন্তু সংস্কারগুলোকে এখনো শুরু হয়েছে বা কতটুকু শুরু হয়েছে। সুতরাং অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলোর কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সেটা প্রায়োরিটি বেসিস অত্যাবশ্যকীয় সংস্কারগুলোকে আগে শেষ করতে হবে। বিশেষ করে নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বা সংস্কারের কথা তিনি বলেছেন কয়েকদিনের মধ্যেই আমরা একটি নির্বাচন কমিশন বা ইসি দেখব এবং তাদের দায়িত্ব হবে যে প্রস্তাবগুলোকে সামনে রেখে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের যে পরিবেশ, যেটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সব দলমতের অংশগ্রহণে সাধারণ মানুষের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করে সেই পরিবেশটা বাংলাদেশের সামনে উপস্থাপন করা বা ভোটারদের সামনে নিয়ে আসা এবং ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু চ্যালেঞ্জের কথা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন। তিনি বলেছেন যে শেখ হাসিনাকে যদি দোষী করা হয় তাহলে ভারতের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং এই সরকারের বিপক্ষে একটি মহাপরিকল্পনা চলছে, সেটাকে প্রতিহত করার জন্য জনগণের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে যারা জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছে, শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের পুনর্বাসন বা কর্মসংস্থানের ক্ষেত্রে বিশ্বব্যাংকের কাছে কিন্তু $5 মিলিয়ন আর্থিক সহায়তা চেয়েছেন। অন্যদিকে সাম্প্রদায়িক ইস্যু নিয়ে কিন্তু ভারত বা ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত একটি বিস্তৃতভাবে কিন্তু একটা আলোচনা সামনে চলে এসেছে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়েছে। সেই বিষয়টিকে তিনি সুস্পষ্ট ব্যাখ্যা করেছেন যে হ্যাঁ, কিছু ঘটনা ঘটেছে, সেটা রাজনৈতিক উদ্দেশ্যে। জি, এবং এর মাধ্যমে সবকিছু যেমনটি আপনি বলছিলেন যে এরকমই একটি নির্বাচনের দিকে জাতি আসুক, দেশ আসুক এবং যারা নির্বাচন বিমুখ ছিল, যারা ভোট দেওয়ার পক্ষে কিন্তু ভোট দিতে পারেনি, তারা ভোট দিতে পারবে, সেই প্রত্যাশা আমরা করছি। অবশ্যই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।